আসবো ম্যাডাম। এ কি আদি, ইন্টারভিউটা ক্যান্ডিডেটকে একা দিতে হয় সেটা জানো না? অল দ্য বেস্ট। গুড মর্নিং ম্যাডাম। বসলে কেন? বসতে বলেছি। সরি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দেবো। ব্যাগটা রাখলাম ম্যাডাম। বলুন কি প্রশ্ন করবেন বলুন। আমি কেন প্রশ্ন করবো? ও মাই গড, বেসিক প্রোটোকলগুলো জানো না? মেডিনেস্টে চলে এসেছো নার্স হতে। মেট্রন। ইয়েস ম্যাম। আসুন। মেট্রন, এই যে আপনার ক্যান্ডিডেট। ওকে ম্যাম, আপনি রেডি? এবার সরাসরি প্রশ্নে আসি। আচ্ছা আনন্দী, ধরুন রাস্তায় যদি আপনি কোনো হার্ট অ্যাটাকের পেশেন্টকে অজ্ঞান অবস্থায় দেখেন, আপনি কি করবেন? আপনি নিজেই ট্রিটমেন্ট করবেন না সরাসরি মেডিনেস্টে নিয়ে আসবেন? একটা ভুল আর তুমি এখান থেকে আউট হয়ে যাবে। অবশ্য যেমন প্রশ্ন আসবে একটাও পারো কিনা দেখি। মেডিনেস্টে অলরেডি অনেকজন এক্সপিরিয়েন্সড নার্স আছেন, তাহলে আমরা আপনাকে কেন অ্যাপয়েন্ট করব? মানে আপনি বিশেষ কি ডেলিভার করবেন? থ্যাংক ইউ ম্যাডাম আমাকে প্রশ্নটা করার জন্য। দেখুন, মেডিনেস্টের সত্যি অনেক অভিজ্ঞ নার্সরা আছেন এবং তারা তাদের কাজ, তাদের দায়িত্ব যথেষ্ট ভালোভাবে পালন করেন। আমি আপনাকে সেটুকুই বলতে পারি যেটুকু আমি জানি, যেটুকু আমি মানি। নার্সিং মানে কেয়ার করা, যত্ন নেওয়া। ঠিক সেই যত্নের কথা আমি বলছি যেটা ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলে গেছেন। একজন রোগীকে ভালো করে তোলার জন্য শুধু তার শরীরের খেয়াল নিলে হবে না, নার্সকেও কিন্তু একজন ভালো লিসনার হতে হবে। মানে দেখুন ম্যাডাম, আমাদের এখানে যারা ভর্তি হচ্ছেন তারা তো তাদের পরিবার পরিজন ছেড়ে এখানে তাদের অসুখ বিসুখ নিয়ে আসছেন। এবার অসুখের ভয়, তার উপর আবার চিকিৎসা কেমন হবে তার ভয়, সবটা মিলিয়ে মানুষগুলোও কুঁকড়ে থাকে। তো সেক্ষেত্রে আমরাও নার্সরা যদি তাদেরকে শুধুমাত্র পেশেন্ট হিসেবে না ভেবে তাদেরকে একটু নিজেদের মনে করি, আপন মনে করি, মানুষ ভেবে যদি তাদের সাথে ব্যবহার করি, তাহলে তারাও আমাদের কাছে মন খুলে তাদের মনের কথাটা বলতে পারবে এবং তাদের এই জড়তাটাও কেটে যাবে এবং তার সাথে ঠিক কি হতে চলেছে, চিকিৎসাটা ঠিক কিরমভাবে হবে সেটাও আমরা তাদেরকে জানাতে পারলে তারাও একটু রিলিফড হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় শরীরের অসুখের সাথে সাথে এই মনের অসুখ, এই দুটো একসঙ্গে যত্ন নিয়ে সারিয়ে তুললেই পেশেন্টই ভালো থাকবে। এবং আমি তো ম্যাডাম সেই কাজেই বিশ্বাসী। আমি আগে মনের অসুখের ওপর জোর দিই, তারপর ম্যাডাম শরীরের অসুখ। দেখুন, এগুলো খুবই আইডিয়ালিস্টিক কথাবার্তা। কাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা খুব জরুরি। তাহলে এবার সরাসরি কিছু প্রশ্ন করি। ওকে। হোয়াট ইজ নিওনেটাল লাং ডিজিজ? ম্যাম, নিওনেটাল লাং ডিজিজ এমন একটা ডিজিজ যেটা জন্মের সময় থেকে বাচ্চাদের হয়। মানে এক্ষেত্রে বাচ্চার লাং প্রপারলি ডেভেলপড হয় না, তো সেক্ষেত্রে তাদের রেসপিরেটরি প্রবলেম দেখা যায়। বেশ, আপনি তাহলে বাচ্চাদের হয়ে কাজ করতে চাইছেন, খুব ভালো। তাহলে বলুন তো, বাচ্চাদের কোন বয়স থেকে মোরো রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার করে? বারো সপ্তাহ। ঠিকই বলছেন আপনি। তাহলে বলুন তো, কনজেনিটাল হার্ট ডিজিজ পেশেন্টদের কিভাবে ট্রিটমেন্ট করা হয়? কি টেনশন করছিস? হ্যাঁ, ওই আর কি। আনন্দি ফোন করছে কেন? দাদা দাদা দাদা, নন্দিনীর কেবিনে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। নন্দিনী একটা ইজি একটু টাকা মাই দে। হ্যাঁ আনন্দি, বলো। স্যার, ও কাকু বলছি, শুনুন না, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন? ওই সিএইচডি কনজেনিটাল হার্ট ডিজিজের চিকিৎসা কি করে করা হয় একটু প্লিজ যদি বলেন। হ্যাঁ, সিএইচডি। আর কিছু? থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। আর কিছু না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে।
সিএইচডি নিয়ে একটা বলছিলাম। এটা কি হলো আনন্দী? তোমাকে ইন্টারভিউতে এখানে প্রশ্ন করা হচ্ছে, আর সেই উত্তরটা তুমি বাইরের একজনকে ফোন করে জেনে নিয়ে তবে দেবে? আমার মনে হয় উনি আমাকে যে প্রশ্নটা করেছেন তার উত্তর এটাই। একজন রোগীর চিকিৎসা কিভাবে করা হবে সেটা আমি কি করে বলবো? সেটা তো বলবেন একজন ডাক্তার, আমি তো নার্স। হ্যাঁ, আমার দায়িত্ব এইটা, ডাক্তারবাবুর কাছ থেকে আমি প্রপারলি জেনে নিলাম যে কোন কোন প্রসিডিউরের মাধ্যমে উনি চিকিৎসাটা করবেন বা কী কী হবে, এবং সেই সমস্ত উত্তর জেনে আমি পেশেন্টকে এবং তার বাড়ির লোকদেরকে জানিয়ে দেবো মানে এক্স্যাক্টলি ডাক্তারবাবু কী চাইছেন, তাই তো ম্যাডাম? হ্যাঁ, আমরা এইভাবেই কাজ করে থাকি। হোয়াট ইজ দিস? আপনি এটাতে সায় দিচ্ছেন? না মানে দেখো, এই কাজের সাথে সাথে অভিজ্ঞতা মানে সাধারণ অভিজ্ঞতা থাকাটাও জরুরি। হ্যাঁ ম্যাডাম, এখন সব জ্ঞান তো আমাদের নাও থাকতে পারে। এই যেমন আমি জ্ঞানটা এখন পেয়ে গেলাম, টুকে নিলাম, এখন যেই আমার কাছ থেকে জানতে চাইবে আমি তাকে জানিয়ে দিতে পারবো, আপনাকেও পারবো জানিয়ে দিতে। এনাফ। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। কোনো বাচ্চা ধরুন ইনজেকশন নিতে চাইছে না, আপনি কি করবেন? এটা একটা প্রশ্ন হলো? আনন্দিত এতদিন এটাই করে আসছে। ম্যাডাম, এই কাজটা তো আমি সব থেকে ভালো করতে পারি। যে একজন পেশেন্ট আর পেশেন্ট নেই, উনি এখন পেশেন্ট থেকে আমার ঠাম্মি হয়ে গেছেন। মানে আমি এটাই বলতে চাইছি যে ছুঁচের ভয় তো সবাই পায়, মানে বাচ্চাদের কথা বলছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে সময়টা বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া হবে আমাদের দেখতে হবে সেই সময়টা মাইন্ডটা একটু ডাইভার্ট করে রাখা যায়। তেমন হলে তাদের সামনে আমরা নাচও করতে পারি হাত পা ছড়িয়ে, আবার আমি আমার হেরে গলায় গানও গাইতে পারি। মানে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে বাচ্চাটার একটু ভালো লাগে এবং সেই সময়টুকুর জন্য তারা না বুঝতে পারে যে তাদের সাথে কি হয়ে গেল। সেটাই ঠিক, আমরাও সেভাবেই কাজ করি। এর সাথে সাথে সব কাজটাই কিন্তু খুব সিনসিয়ারলি করতে হবে। ঠিক কতটা সিনসিয়ারলি কাজটা করার কথা আপনি বলছেন ম্যাডাম? ঠিক কতটা? এখানে বাচ্চাগুলো তাদের পরিবার পরিজন বন্ধু স্কুল সবাইকে ছেড়ে তেতো তেতো ওষুধ খাচ্ছে আর দুবেলা উঠতে বসতে ইঞ্জেকশনের খোঁচা খাচ্ছে। আর তার মধ্যে এই পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের নার্সদের এই ভারী ভারী কড়া কড়া মুখগুলো, আপনার কি মনে হয় না মানে পুরো ব্যাপারটা দেখে যে এটা পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট না, এটা একটা জেলখানা হয়ে গেছে? আপনি কি ঠিক এতটা সিনসিয়ারলি কাজ করার কথা বলছেন আমাকে? মানে এটা আপনি এমনি ম্যাডামকে জিজ্ঞেস করুন না, মানে কেন রাত্রিবেলা একটা ওয়ার্ড থেকে কিছু বাচ্চা উধাও হয়ে যায়? তাদের কাছে কি ওয়ার্ডটা সেফ না, নাকি যে নার্সরা ডিউটিতে আছেন তারা ঠিক তাদের অতটা বন্ধ উঠতে পারেননি? এখানে তো সবাই খুব সিনসিয়ার, তাহলে এতটা সিনসিয়ার হয়ে গেল যে একটা ওয়ার্ড থেকে বাচ্চারাই উধাও হয়ে গেল যে রাত্রিবেলা এমনি ম্যাডামকে এসে এখানে আইস পাইস খেলতে হচ্ছে তাদের সাথে তাদেরকে খোঁজার জন্য। কি হয়েছে একটু খোলসা করে বল না। ঠাম্মি, আমিও তো ঠিক বুঝতে পারছি না। আসলে আনন্দী ভেতরে আছে, ইন্টারভিউ দিচ্ছে, আমি তো বাইরে না। এখনো ভেতরে? কি এত জিজ্ঞেস করছে রে? হ্যাঁ, তাছাড়া আমার নাতবউ তো ভালো নাচ, আমি কেন এমনি এমনি ভালো আছি বল? ঠাম্মি, তোমার এই টেস্টিমনি দিয়ে তো আর আনন্দী এখানকার নার্স হতে পারবে না, তাই না? তুমি তো জানোই এখানকার এমনি কেমন। উনি যে খুব একটা সহজ প্রশ্ন করবেন না সেটা আমি তুমি সবাই খুব ভালো করে জানি, তাই না? আমি বাপু আমার নাতবউকে খুব ভালো করে চিনি, দেখিস না ওর মুখে ঝমা ঘষে দেবে। হ্যাঁ ম্যাডাম, আপনি তো আমাকে এতক্ষণ ধরে এত প্রশ্ন করলেন, এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ বলুন। ঠিক কিভাবে কোনো পেশেন্টের চিকিৎসা করা হয়, মানে ঠিক কোন অবস্থায় একজন পেশেন্টের চিকিৎসা সব থেকে ভালো হয়? কখন আবার প্রপার ডায়েট, রুটিন মাফিক মেডিসিন, সঠিক সময় ঘুম, ব্যাস তাহলেই তো। রাইট, সবটাই ডিসিপ্লিন। আমিও এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম যে ডিসিপ্লিনের ভিড়ে আমরা মনের খোঁজটা নিতে ভুলে যাই। আপনি কি বললেন এইমাত্র যে প্রপার ঘুম হলে? ম্যাডাম, একটা মানুষ কখন ভালো ঘুমায় বলুন তো? যখন তার মন শান্ত থাকে, যখন সে নিজে শান্তিতে থাকে। আর আমার কাজও ঠিক তাই, আমার কাজ মানুষের মন ভালো রাখা। এই আনন্দী ঘোষ এমন একজন নার্স যে মিষ্টি কথার পাঁচন দিয়ে মানুষের কঠিন কঠিন অসুখ সারিয়ে তুলতে পারে, কিন্তু আপনারা তো আমার সেদিকটা বুঝতেই চাইছেন না। বিহেভ আনন্দী। ম্যাডাম, আমি একজন প্রাণ খোলা মানুষ, আমি মন খুলে পেশেন্টদের সঙ্গে মিশতে ভালোবাসি, আমি তাদের সঙ্গে গল্প করতে ভালোবাসি, ধৈর্য ধরে তাদের কথা শুনতে পছন্দ করি। আমাকে তো কোনো নিয়মে বাঁধা যাবে না ম্যাডাম। আমি তো ব্যাস দুহাত ভরে তাদের সমস্ত মনের অসুখে যত ওষুধ আছে সব এইভাবে বিলি করতে চাই। কি একটা আওয়াজ হলো না কাকুমনি ভেতরে? নন্দিনীর ঘর থেকে। ও
দাদা ভাই কি হলো রে? ওরে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা যা গিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাইট রাইট, হ্যাঁ দেখছি। উফ, কিসের আওয়াজ হলো? আপনি কি ভাবলেন স্যার আমি মারামারি করছি? সেটা তো একটা হাই পসিবিলিটি ছিলই। ওভার, ইন্টারভিউ ওভার। ম্যাডাম আমার রেজাল্ট। এই মেয়ে কাজের আছে, মন দিয়ে কাজ করবে, আর আমাদের কাজ কমবে। আমার তো মনে হচ্ছে আমার এই বাচ্চাদের ওয়ার্ড নিয়ে ভাবতেই হবে না। কি ভাবছেন? এরকম টেম্পারামেন্টে কোনো একজনকে কি আপনি করুক, ও কাজ করুক। বলেছিলাম না আদি সে এটাও পারবে আনন্দী। আমি তোকে প্রথমেই বলেছিলাম এই বাচ্চাটার কাজটাও ভালো মতো করতে পারবে, দেখলি তো? পার্ট টাইম, ফুল টাইম এখন দরকার নেই। মর্নিংয়ে 4 ঘন্টা ডিউটি, পেডিয়াট্রিক্স। আনন্দী, কনগ্রেচুলেশনস। ঠিক আছে, আশীর্বাদ করুন কাকা। এই নিন আপনার ইউনিফর্মটা। দিবা, আমি তোকে একদিন এরকম একটা বড় হাসপাতালে কাজ করতে দেখতে চাই। নিজের সব স্বপ্ন তো জলাঞ্জলি দিয়েছিস, আর নয় অনুমা, এবার তুই নিজের জন্য বাঁচ, নিজের স্বপ্নের জন্য বাঁচ মা। ম্যাডাম শুনছেন? আপনার ইউনিফর্মটা। একটু ওয়েট করে যান, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। স্যার কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। আপনি প্রশ্ন না করলে আমি উত্তরটা পেতাম না। বন্ধু হিসেবে তো বন্ধুর পাশে থাকা কর্তব্য, তাই না? আপনি একটা কাজ করুন, আপনিও প্রশ্ন রেডি করুন, যে কোনো মুহূর্তে আমারও প্রয়োজন পড়তে পারে। কি আনন্দী, আনন্দী প্লিজ এভাবে মন খারাপ করবেন না, তাহলে মানে আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না। দেখুন, আপনি প্রথম দিন এখানে জয়েন করছেন আজকে, তো এইভাবে মন খারাপ করলে সবাই লোকেরা কি করবো বলুন স্যার? কেউ তো আগে কখনো এভাবে জীবনের সঠিক রাস্তাটা চিনিয়ে দেয়নি। আমি ছুটেছি, শুধুই নিজের প্রয়োজনের তাগিদে ছুটেছি, আর ছুটতে ছুটতে কখন যে নিজের হাতটা ছেড়ে দিয়েছিলাম টের পাইনি, জানেন? এবারে তো ধরে ফেললেন, আর চিন্তা কিসের? এবার নিজের লক্ষ্যে পৌঁছন। অনেকটা পথ এখনো যেতে হবে, লম্বা জার্নি। শুধু এটা মাথায় রাখবেন, কখনো নিজের ফোকাস থেকে সরে যাবেন না। আমি পারবো স্যার, আমি পারবো। আপনি আমার পাশে থাকবেন তো? আনন্দী ঘোষ, এখন থেকে রোজ মেডিনেস্টে এসে এই মেয়েটার মুখোমুখি হতে হবে। ম্যাডাম, ম্যাডাম, এই মেয়েটা মেডিনেস্টেও ঢুকে পড়লো। আমার জানো ভীষণ ভালো লাগছে। অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জ্বালা কি জানো? সব কিছু তোমার হাতে আছে, আবার কিছুই তোমার হাতে নেই। আমার বানানো রুলস অ্যান্ড রেগুলেশনস আমার পথের কাঁটা হয়ে যাচ্ছে। দিতে হলো, আনন্দী ঘোষকে চাকরিটা আমায় দিতে হলো। সমস্ত নষ্টের মূল ওই বাচ্চাগুলো। তাহলে আর কি, আর দেরি করছেন কেন? নিন, সাইনটা করে দিন। আমার কি ইচ্ছে করছে জানো? মনে হচ্ছে এই পেপারটা না কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিই। ম্যাডাম, ম্যাডাম, মাথাটা একটু ঠান্ডা করুন। এখন মাথা গরম করার সময় নয়। আপনি এক কাজ করুন, আপনি সাইনটা করে দিন, তারপরে দেখাই যাক না আমরা আর কি কি ভাবে বাঁধটা দিতে পারি। নিন। বাঁধ? হ্যাঁ, বাঁধ দেওয়ার সময় না পার হয়ে গেছে সুপায়ন। আনন্দী ঘোষ সাপের ডেরায় ঢুকে সাপের লেজে পা দিয়েছে। ছবল তোকে খেতেই হবে।
আর এবার আমিও দেখি আনন্দী ঘোষ বিষে বিষে নীল হয়ে যাওয়ার পরও কতটা তুমি সহ্য করতে পারো, কতটা। দাও সই করি। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আনন্দী ঘোষ, ওয়েলকাম। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। ওই চাঁদের নন্দিনীর সঙ্গে নাচবো পেরে ওঠেনি। আচ্ছা ছোটদা, আমি না একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না, তুই আনন্দী হঠাৎ করে জোর করে নিয়ে গেলি কেন? ওজা ক্যাটাগরির মেয়ে ওর না হয় বোঝার ক্ষমতা নেই, কিন্তু তোর তো বোধ আছে মেরিনেস্ট কেমন জায়গা। শুধু শুধু ইন্টারভিউটা দিতে হলো। এবার বুঝুক, যেমন নাচতে নাচতে গেছিল, ও ভেবেছিল বুঝি ওই সকাল সকাল উঠে ঠাম্মিকে যেরকম ইঞ্জেকশন দেয়, ব্যাপারটা সেরকম হাতের মোয়ার মতো সোজা। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আনন্দী আয় মা, তুই আমার সাথে আয় তো, হাত মুখ ধুয়ে নে, আমি তোকে কিছু কেটে দিই। হ্যাঁ আয়। আর কত আড়াল করবে মা? বাবা বাড়িতে নেই বলে তো যা ইচ্ছে তাই হচ্ছে। কি ভেবেছো এগুলো এখানেই শেষ? শেষ? একবার ফিরুক জেঠু, তারপর সবাই বুঝতে পারবে কত ধানে কত চাল। শুধু খারাপ লাগছে বাবা ওই পাগলামোটায় তাল দিচ্ছে। কি আর বলি বলতো, তোর বাবা তো বড্ড নরম মনের মানুষ, এসব ছল ছাত্রী তো কিছুই বোঝে না, তাই না? হ্যাঁ, তোমার এই কথার সঙ্গে কিন্তু আমি একমত, মেনে নিচ্ছি। সত্যি বাবা, আমার ছেলেটা না খুব সরল সাদা, অনেক ছলচাতুরি তার আবার চোখে পড়ে না, কিন্তু আবার যখন চোখে পড়ে তখন যে কি হয় তা তো তুমি নিজের চোখেই দেখেছো। এই যে আজ তুমি এই বাড়িতে থাকতে পারছো সেটাই ঢের। তবে আমি একটা কথা বলবো, তোমার কথাবার্তায় একটু লাগাম টানো, খুশি হব। ও মা, তাক না, আবার এসব কথা কেন তোলা? তোমাদের যার যা বলার ছিল সবার বলা শেষ হয়ে গেছে। দাদা, আন্টির একটা প্রশ্নেরও উত্তর দিতে পারিনি তো। আমি শুধু ভাবছি কি হাস্যকরই না হয়েছে ব্যাপারটা। ও মা, এর মধ্যে হাসির কি হলো? আরে মেয়েটা কতদিন নার্সিং এর কাজ করেনি, পড়াশুনো করেনি, ভুলে তো যেতেই পারে। কি কি ভুলে গেছে? নার্সিং ভুলে গেছে? তাহলে জেম্মা এবার মানবে তো নন্দিনী ম্যাডামের জহুরির চোখ কাকে দিয়ে কোন কাজটা হবে না ঠিক বুঝে নেওয়ার ক্ষমতা রাখে ম্যাডাম। আর তাই তো তোমাদের আনন্দী, মানে আদরের আনন্দীর মুখ শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার শুধু খারাপ এটাই লাগছে যে ওর জন্য আদিদেব লাহিড়েরও বদনামটা হচ্ছে। বদনাম? আনন্দী, এক মিনিট। এই যে জহুরি নন্দিনী ব্যানার্জি হিরে চিনে নিয়েছেন। যদি কিছু মনে না করেন, নিজের নামে সুখ্যাতি করতে একটু লজ্জা লাগে, কিন্তু আপনারা সবাই মিলে আমার নামে যা বলতে শুরু করেছিলেন, এটুকু না বলে পারলাম না। এই তুমি চাকরিটা পেয়ে গেছে, পেয়ে গেছে। হলো তো? হ্যাঁ, সকলে উত্তর পেয়ে গেলে তো তোমরা। কিছু মনে করো না, তবে আমার আনন্দী না তোমাদের মুখে আবার জামা ঘষে দিয়ে জিতে গেছে। হ্যাঁ বটেই তো, জিতে তো গেছেই। আর আমি একটু এম্বারেসড নই, আমি প্রাউড। আমি এই কারণে প্রাউড যে ও ওর প্যাশনকে ফলো করেছে, আর সোকল সুপার স্পেশালিটি মেডিনেস্টের ইন্টারভিউ ক্র্যাক করে চাকরিটা এক প্রকার ছিনিয়েই নিয়েছে বলতে পারি। সবই তো ঠিক আছে স্যার, কিন্তু মা, ঠাম্মি, তোমরাও এটাই বিশ্বাস করলে? মানে তুমি এটা কি বলে দিলে মা, যে আমি পড়াশোনা ভুলে গেছি, নার্সিং ভুলে গেছি? কেন রে নাচবো? তুই একাই নাটক সাজাতে পারিস, আমরা বুঝি পারি না? কি আনন্দী, আমাদের অ্যাক্টিং চোখে জল এনে দিল তো? ও আনন্দী, ও মা, আমরা তো তোর সঙ্গেই তালে তাল মেলাচ্ছিলাম এতক্ষণ।
আরে বাবা, দাদুভাই তো আমাদের আগেই ফোন করে বলে দিয়েছিল যে তুই চাকরিটা পেয়ে গেছিস। মা, তোমরা জানতে যে ও চাকরিটা পেয়ে গেছে? না জানলেও জানতাম বাপু যে আমার নাচবো জিতেই ফিরবে। এই মেয়ে এমন মেয়ে, ঝড়ের মুখে পড়লেও পথ হারাবে না। বাহ, তোমরা সবাই অভিনয় একেবারে ক পেয়েছো। শোনো, ভেতরে ভেতরে সব এক রয়েছে, আমরাই আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। একটা কথা বলবো কাকিমণি? বল। বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো। এই আনন্দীকে দেখে বুঝলাম বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোও যায়, আবার ধরাও যায়। হ্যাঁ, আমি তো সেটাই বলার চেষ্টা করছিলাম বন্টি। আমার জয়টা কিন্তু একা আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। যারা খেলা শুরু হওয়ার আগেই হেরোপাটি হয়ে যায় তারাও চাইলে জিততে পারে। তবে হ্যাঁ, স্যারের মতন একজন মানুষকে নিজের পাশে পেতে হবে, তবে পারবে জিততে। এই এক সেকেন্ড, আমার মানে কি, আমি কি করেছি? যা করার তো আপনিই করেছেন, এখানে আমার কি ভূমিকা? বারে স্যার, আপনি যদি এই বামনটাকে মইটা এগিয়ে না দিতেন তাহলে কিসের ওপর ভর দিয়ে চাঁদ পর্যন্ত যেত শুনি? আমরা কেউ এখানে বামুন নয়। আমার এখানে যে কজন নাচবো আছে, বৌমারা আছে, তাদের সকলের মধ্যে কিছু না কিছু গুণ আছে, কিন্তু তারা কেউ আমার দাদু ভাইয়ের মতো স্বামী পায়নি যে তার বইয়ের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। তাই অনেক স্বপ্ন অকালেই ঝরে গেছে, আর কিছু স্বপ্ন চোখের সামনে ঝরে পড়ছে। মেয়েদের সব থেকে বড় গুণ কি জানো তো? সংসার সামলানো। যেই সংসার সামলানোর কাজটা ঠিক মতো করতে পারে না, বাইরে যত বড়ই কাজ করুক তার কোনো দাম নেই। হ্যাঁ ছোট বৌমা, তোমার কি বাবু শিখতে হবে না? বলি বাড়ির বউ এই প্রথমবার চাকরি করতে যাচ্ছে, সেই গুরুত্বটা একটু বোঝো। কতদিন আর ওই পুরুষ মানুষের নিয়ম কানুন গুলো মেনে চলবে বলো দেখিনি? বলি নিজের অন্তরের কথাকে একটু ভেবে দেখো। আচ্ছা ছোট বৌমা, আনন্দের মতো ওই নাচের পোশাক গায়ে চড়িয়ে চাকরি করতে যেতে ইচ্ছে করে না? ওসব কথা কান দেও না তো, বাবা ফেরুক না। এসব শখের কাজের মেয়াদ কতদিন থাকে আমি দেখব। তুই তো আবার ঘরের কাজও করিস না, বাইরের কাজও করিস না, তোকে যে কোন দলে রাখবো সেটাই ভেবে পাচ্ছি না। ও হ্যাঁ, তুই বরঞ্চ ওই তোর কাকির তালে তাল লাগা, তো ভাববো কিছু একটা করছিস। আরে আমি কেন কাজ করতে যাবো ঠাম্মি? আমার বাবা আমায় কখনো ঘরের কাজ করিয়েছে? বাবা বাবা, কি গুণের কথা! হ্যাঁ, এই জন্যই তো সারা জীবন নিজের সংসারে যাওয়াই হলো না। বাবা দিদি, বউয়ের হয়ে কথা বলতে গিয়ে তো দেখছি নিজের মেয়েটাকে ছোট করে দিচ্ছ। আমরা খারাপই থাকি, তোমরা আনন্দ উৎসব করো চাকরি পাওয়ার। চলো অন্তিকা। আমরা বাবু কেউ আলাদা নয়, আলাদা হবও না। হ্যাঁ, তুমি কি বলো তো যে এরা ওরা করছো কেন ছোট বৌমা? থাক যা হচ্ছে হোক। ভেরি গুড। তোর এই পরিবর্তনটা দেখে কিন্তু আমার দারুণ লাগছে ছোটটা। আর বাবাকে দেখে তো আমি স্টান্ট, রাতোরাত পাল্টি। হ্যাঁ, তবে ঠিক আছে, জেঠু আসুক, ততদিন দেখি কদ্দূর জল গড়ায়।